রাহুল গান্ধীর সেই বিস্ফোরক কথাটাই আজ অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। রাহুল ঠিকই বলেছিলেন, বিজেপি আর আরএসএস প্রতিদিন দেশের পবিত্র সংবিধানে কুঠারাঘাত করছে। হ্যাঁ, আজ আমাদের সংবিধান আক্রান্ত। এই শাসকেরা সংবিধান নয়, মনুস্মৃতিতে বিশ্বাস করে। আর তাই বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে ছিঁড়ে ফেলে নিজেদের গোপন এজেন্ডা মনুস্মৃতি চাপিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করছে। রাহুল গান্ধী বহুদিন থেকেই বলে চলেছেন যে সংবিধান বিপদের মুখে, গণতন্ত্রকে বুটের তলায় পিষে ফেলা হচ্ছে। এটা সেই আধিপত্যবাদী রাজনীতির এক গভীর ষড়যন্ত্র, যা 140 কোটির এই মহান দেশকে একজন মাত্র ব্যক্তির দয়ার ওপর ছেড়ে দিতে চায়। জনগণ চোখ অন্ধ করে রাখেনি। 2014 আর 2019 সালে দেশের মানুষ দুবার একক সংখ্যাগরিষ্ঠতা দিয়েছিল, কিন্তু 24-এর ভোটে দেশের আম জনতা এদের অহংকার ভেঙে চুরমার করে দিয়েছে, দেয়নি একক সংখ্যাগরিষ্ঠতা। আর ঠিক সেই কারণেই আজ নড়বড়ে সরকার টিকিয়ে রাখতে এমন কৃত্রিম ভেন্টিলেটরের প্রয়োজন পড়ছে। নইলে কেন লোকসভা অধিবেশনের আগে অন্যের ঘরে এভাবে শীত কাটতে হচ্ছে? কেন দল ভাঙানো আর টাকার জোরে সরকার বাঁচানোর এই নগ্ন মহড়া দেখতে হচ্ছে দেশবাসীকে? সংবিধান সংশোধনের লক্ষ্যে ক্ষমতার নেপথ্যে কি ঘটছে, আজ সেটাই আপনাদেরকে জানাবো। নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন। সত্যি আসলে বেদনাদায়ক। দিল্লির অল ইন্ডিয়া এখন একটাই হাওয়া, ফিসফাস, গুঞ্জন আর পর্দার আড়ালে এক মরণপণ দড়ি টানাটানি। খেলাটার নাম মিশন 360। গতকাল দৈনিক ভাস্কর পত্রিকায় এটাই লিড খবর। এক্সে একাধিক মানুষ এই খবরের ক্লিপ সামনে এনে তাদের আশঙ্কার কথা প্রকাশ করেছেন। তার মধ্যে থেকে দুষ্যন্ত নাগারের পোস্টটি আপনারা স্ক্রিনে দেখছেন। তিনি হিন্দিতে যা লিখেছেন হুবহু বাংলায় তর্জমা করে দিচ্ছে। দুষ্যন্ত টুইটের শিরোনামে লিখেছেন, সংবিধান হত্যার ষড়যন্ত্র, মোদী সরকার মুখোশহীন। দৈনিক ভাস্করের রিপোর্টে বিস্ফোরক দাবি, বিজেপি নাকি মিশন 360-এর আওতায় সমাজবাদী পার্টি, ডিএমকে, এনসিপির মতন দলগুলিতে ভাঙন ধরানোর জন্য জঘন্য প্রস্তুতি নিচ্ছে। এটা শুধু দলবদল নয়, গণতন্ত্রের হত্যাকাণ্ড। মিশন 362-র 4টি ভয়ঙ্কর লক্ষ্য: ডিলিমিটেশন, আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বিরোধীদের গুড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র; 2, মহিলা সংরক্ষণ, শুধু নামেই সংরক্ষণ, আসলে সংবিধান ভাঙার অস্ত্র; 3, এক দেশ এক নির্বাচন, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ছিন্ন ভিন্ন করার ষড়যন্ত্র; 4, বিচার বিভাগ এবং সাংবিধানিক সংস্কার, বিচার ব্যবস্থার ওপর দখল কায়েমের চেষ্টা। দুষ্যন্ত রাহুল গান্ধীকে উদ্ধৃত করে লিখছেন, তিনি ঠিকই বলেছেন, সংবিধান বিপদের মুখে, গণতন্ত্রকে পিষে ফেলা হচ্ছে। এটা আরএসএস, বিজেপির ষড়যন্ত্র, যারা দেশকে একজন ব্যক্তির দয়ার ওপর ছেড়ে দিতে চায়। এদের জনগণ দুবার সংখ্যাগরিষ্ঠতা দিলেও 2024-এ তৃতীয়বার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেয়নি। তাহলে সরকার টিকিয়ে রাখতে ভেন্টিলেটরের প্রয়োজন কেন? কেন শীত কাটা দল বদল আর টাকার জোরে সরকার বাঁচাতে হচ্ছে? তাহলে কি জাতীয় সভাপতি, সাধারণ সম্পাদক, স্ক্রিনিং কমিটি সবই অর্থহীন? নির্বাচিত জনপ্রতিনিধি কি জনগণের নয়, টাকার দাসে পরিণত হয়েছেন? টাকা ঈশ্বর নয়, কিন্তু বর্তমান সরকারের কাছে ঈশ্বরের থেকেও বড় হয়ে উঠেছে। এটি সংবিধান বিরোধী, গণতন্ত্র বিরোধী সরকার। এখন চুপ করে বসে থাকা মানেই দাসত্ব মেনে নেওয়া। দুষ্যন্ত নাগারা নিজের পোস্টের নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, হ্যাশট্যাগ মিশন 362, হ্যাশট্যাগ রাহুল গান্ধী, হ্যাশট্যাগ বিজেপি এক্সপোজড, হ্যাশট্যাগ ছাত্র কি গুঞ্জ। সরকারের সামনে এই মুহূর্তে পাখির চোখ কি? লোকসভায় যে কোনো মূল্যে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা। কেন শাসক দল হঠাৎ এই সংখ্যাটার জন্য এতটা মরিয়া? জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেই সংসদের বাদল অধিবেশন বসার কথা, কিন্তু শোনা যাচ্ছে বড় কোনো চমক দিতে অধিবেশন নাকি এগিয়ে আনা হতে পারে, অথবা ডাকা হতে পারে এক জরুরি সংক্ষিপ্ত অধিবেশন। উদ্দেশ্য খুব পরিষ্কার, এমন কিছু বড় এবং বিতর্কিত বিল টেবিলে আসতে চলেছে যা পাশ করাতে গেলে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় চলবে না, দরকার সংসদে 2/3 ভোট। আর এই অঙ্ক মেলাতেই এখন রাতের ঘুম উড়েছে শাসক শিবিরে। প্রথম সারির হিন্দি সংবাদপত্র দৈনিক ভাস্করের প্রথম পাতা লিড খবর অনুযায়ী এই ম্যাজিক ফিগার ছুঁতে পর্দার আড়ালে চলছে এক বিরাট অপারেশন। আসুন একটু সহজ করে অঙ্কের হিসেবটা বুঝে নেওয়া যাক। বর্তমানে লোকসভার কার্যকর আসন সংখ্যা 540।
এই হিসেবে সংবিধান সংশোধনের মতন বড় বিল পাশ করাতে গেলে 2/3 অর্থাৎ অন্তত 360 জন সাংসদের সমর্থন প্রয়োজন। এখানেই তৈরি হয়েছে আসল জটিলতা। 2024 লোকসভা নির্বাচনের পর এনডিএ জোটের ঝুলিতে ছিল 293টি আসন। এরপর বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরানো হয়েছে। বাংলার তৃণমূল কংগ্রেসের অন্দরে ওলটপালট থেকে শুরু করে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের শিবিরে দ্বিতীয় দফার ভাঙন। সব মিলিয়ে শাসক দল নিজেদের আসন সংখ্যা বাড়িয়ে 319-এ নিয়ে যেতে পেরেছে। এর মধ্যে বিজেপির নিজস্ব 240 এবং শরিকদের 79টি রয়েছে। কিন্তু এত ভাঙচুর, এত নাটকের পরেও টার্গেট পূরণ হয়নি। 360-এর সেই অধরা ম্যাজিক ফিগার থেকে এনডিএ এখনো ঠিক 41টি আসন দূরে দাঁড়িয়ে রয়েছে। দিল্লির অন্দরমহলের খবর, এবারের নিশানা অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি আর সঙ্গে এমকে স্ট্যালিনের ডিএমকে। এই 41 জনের অঙ্ক মেলাতে চাণক্যরা টেবিলে রাখছেন মূলত দুটি বিকল্প। প্রথম প্ল্যানটা চেনা ছকের, সরাসরি ভাঙন, সমাজবাদী পার্টি বা ডিএমকে অন্দরে ফাটল ধরিয়ে সাংসদদের নিজেদের পক্ষে আনা। তবে এবারের আসল চমক লুকিয়ে রয়েছে দ্বিতীয় বিকল্পে। একে বলা যায় অনুপস্থিতির অঙ্ক। যদি সরাসরি দল ভাঙা নাও যায়, তবে সংসদের ভোটাভুটির দিন বিরোধী সাংসদের একাংশকে কক্ষ ত্যাগের বা অনুপস্থিত থাকার ব্যবস্থা করা। হিসেবটা সোজা, বিরোধী সাংসদরা যদি ভোটাভুটির সময় লোকসভায় উপস্থিত না থাকেন, তবে লোকসভার উপস্থিত সদস্যের সংখ্যা এক ধাক্কায় কমে যাবে। আর মোট সদস্য সংখ্যা কমলে 2/3 জন্য প্রয়োজনীয় জাদুকরী সংখ্যাটাও নিচে নেমে আসবে। তখন 319 আসন নিয়েই কেলাফতে করে দেবে এনডিএ। আমাদের দিল্লির সূত্র বলছে, কাগজে কলমে এই অনুপস্থিতির মিশনের টার্গেট করা হয়েছে 75 জন বিরোধী সাংসদকে, যার মধ্যে সমাজবাদী পার্টির 37, ডিএমকের 22, শরদ পাওয়ারের শিবিরের 8 জন এবং তৃণমূলের বাকি অংশের 8 জন সাংসদ রয়েছেন। পরিকল্পনা অনুযায়ী এদের মধ্যে অন্তত 61 জনকে যে কোনো উপায় অধিবেশনে আসা থেকে বিরত রাখা যায়, তবে কেল্লাফতে। শুধু তাই নয়, নজরে আছেন 7 জন নির্দল এবং ছোট দলগুলোর আরো 10 জন সাংসদ। কিন্তু এখানে একটা মস্ত বড় খটকা আছে। দলগুলো তো হুইপ জারি করবেই। হুইপ অমান্য করে অনুপস্থিত থাকলে তো সংসদ পদই খারিজ হয়ে যেতে পারে। তাহলে কোন সাহসে একজন সাংসদ নিজের পদ খোয়ানোর এই চরম ঝুঁকি নেবেন? রাজনীতি বলে, যদি ওপরওয়ালার না, এই ওপরওয়ালা মানে ভগবান নয়, ঊর্ধ্বতনওয়ালা, ক্ষমতার সর্বোচ্চ বিন্দু। তার যদি অকুণ্ঠ দাক্ষিণ্য আর বড় কোনো নিশ্চয়তার সুরক্ষা কবচ থাকে, তবে রাজনীতির মঞ্চে অসম্ভব বলেও কিছু হয় না। কিন্তু প্রশ্ন হলো, মোদী সরকার এই 2/3 সংখ্যাগরিষ্ঠতার জন্য এতটা মরিয়া কেন? কারণটা স্পষ্ট। লোকসভা আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল, নারী সংরক্ষণ বিল তো পাশ হয়েছে, কিন্তু বলা হয়েছে ডিলিমিটেশন না হলে তা কার্যকর হবে না। সরকার এবার সেই আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তাসটি খেলতে চায়। অযোধ্যায় রাম মন্দির হয়েছে, কাশ্মীরে 370 বিলুপ্ত হয়েছে, বাকি আছে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। দীর্ঘদিনের চর্চিত সেই এক দেশ এক আইন বা অভিন্ন দেওয়ানি বিধি আইনে পরিণত করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। অতএব সংসদের 2/3 মেজরিটি মাস্ট। শোনা যাচ্ছে সংশ্লিষ্ট কমিটির চূড়ান্ত ড্রাফট রেডি করে ফেলেছে, যা এই অধিবেশনেই টেবিলে আসতে পারে। এছাড়া রয়েছে বড়সড় বিচার বিভাগীয় এবং সাংবিধানিক সংস্কারের ব্লুপ্রিন্ট। আজ যে কোনো বিরোধী দলই জানে তাদের দল ভাঙা কতটা সহজ। এখন আর সুপ্রিমো বা শীর্ষ নেতৃত্বের সঙ্গে দর কষাকষি করতে হয় না। দলের 2 নম্বর বা 3 নম্বরের স্তরে প্রভাবশালী সাংসদদের কবজা করতে পারলেই কাজ হাসিল। এই দল ভাঙার ট্রমা নেওয়ার চেয়ে অনেক আঞ্চলিক দল ভাবছে, তার চেয়ে বাবা ভোটাভুটির দিন কক্ষ ত্যাগ করে বাইরে চলে যাওয়াই ভালো। বিলের পক্ষে ভোট দিয়ে বেঈমান তকমাও জুটলো না, আবার দলটা বেঁচে গেল। শোনা যাচ্ছে ডিএমকে সঙ্গেও নাকি কেন্দ্রের এক দফা কথা হয়েছে ইস্যু ভিত্তিক সমর্থনের ব্যাপারে। আসন পুনর্বিন্যাস বিলে যদি কেন্দ্র এই গ্যারান্টি দেয় যে উত্তর বা দক্ষিণ সব রাজ্যেরই আসন সমানুপাতিক হারে 50% বাড়বে, তবে ডিএমকে নিজেই হয়তো এই বিলের পক্ষে দাঁড়িয়ে যাবে। সংসদের এই সংখ্যা তত্ত্বের বাইরে আমরা যখনই চোখ রাখবো, তখনই ধরা পড়বে এক অন্য সমীকরণ। একদিকে লোকসভায় 360 সাংসদের অঙ্ক মেলাতে সাংবিধানিক মূল্যবোধকে এক প্রকার শিখেই তুলে রাখা হচ্ছে, আর ঠিক তার সমান্তরালেই দলের অন্দরে চলছে এক বিরাট ড্যামেজ কন্ট্রোল বা ক্ষত মেরামতের খেলা।
এতটাই বেগতিক যে খোদ ক্যাবিনেটের একে একে ছজন মন্ত্রীকে কার্যত বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রস্তুতি চলছে। খবর পাকা, প্রথম কিস্তিতেই কোপ পড়েছে 3জন হেভিওয়েট মন্ত্রীর ঘাড়ে। এই তালিকায় প্রথম নামটাই হলো ধর্মেন্দ্র প্রধানের। দেশের শিক্ষা ব্যবস্থা এবং লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার বিষয়টিকে রাহুল গান্ধী মাঠে নেমে যে উচ্চতায় নিয়ে গেছেন, তাতে মোদী সরকারের ভাবমূর্তি রীতি মতন ধুলোয় মিশেছে। যখনই জবাবদিহি বা অ্যাকাউন্টেবিলিটির প্রশ্ন উঠেছে, কেন্দ্র পুরোপুরি কোণঠাসা। একদিকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী শিবির যখন চেপে ধরেছে, অন্যদিকে দিল্লির যন্তর মন্তরে যখন যুব সমাজের ক্ষোভের আগুন জ্বলছে, তখন ড্যামেজ কন্ট্রোল ছাড়া উপায় ছিল না। দ্বিতীয় ধাক্কাটি লাগছে তেল মন্ত্রী হরদীপ সিং পুরীর ঘাড়ে। বিতর্কিত এপস্টাইন ফাইল মামলায় তার নাম জড়ানো এবং সেই সুবাদে বিদেশের মাটিতে বিতর্কিত বৈঠকের কথা প্রকাশ্যে আসায় মোদী সরকারের আন্তর্জাতিক ইমেজ বড়সড় ধাক্কা খেয়েছে। বিরোধী শিবির বিশেষত রাহুল গান্ধী এই ইস্যুকে এমনভাবে হাতিয়ার করেছেন যে খোদ প্রধানমন্ত্রীকেও এক প্রকার অসহায় দেখাতে শুরু করেছিল। এই ড্যামেজ কন্ট্রোলের তালিকায় থাকা তৃতীয় হেভিওয়েটের নামটি কার জানেন? তিনি স্বয়ং দেশের অর্থ দপ্তরের সর্বেসর্বা নির্মলা সীতারামন। দেশের ক্রমশ হয়ে যাওয়া অর্থনীতি, আকাশ ছোঁয়া জিনিসপত্রের দাম আর বিগত 40 বছরের রেকর্ড ভেঙে ফেলা বেকারত্ব নিয়ে চারদিক থেকে তোপ দাগছে রাহুল গান্ধীর টিম। তার উপর পেট্রোল ডিজেলকে জিএসটির বাইরে রেখে সাধারণ মানুষের পকেট কাটার যে নীতি আর টাকার রেকর্ড পতন ঠেকাতে না পারা, সব মিলিয়ে মোদী সরকারের ইমেজ সবচেয়ে বেশি ধুলোয় মিশেছে এই অর্থ এবং শিক্ষা মন্ত্রকের ব্যর্থতাতে। কিন্তু এই রদবদলের আবহে দিল্লির ক্ষমতার অলিন্দে সবচেয়ে বড় যে জল্পনাটি কাঁপন ধরিয়েছে, তা হলো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সম্ভাব্য প্রমোশন। নবভারত টাইমসের প্রকাশিত খবর, এবার নাকি সরাসরি ডেপুটি পিএম বা উপপ্রধানমন্ত্রী করা হতে পারে শাহকে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি এমনিতেই দলের নাম্বার 2 এবং আসল চাণক্য, তার আবার নতুন প্রমোশন কি? আসলে 2029 সালের আগে লড়াইতে যাওয়ার আগে নরেন্দ্র মোদী নিজের হাতে তার আসল উত্তরাধিকারী নিশ্চিত করে যেতে চান। আরএসএস যেখানে দেবেন্দ্র ফডনবিসের মতন নেতাদের সংসদীয় বোর্ডে এনে নিজেদের মতন করে চাল চালছে, যোগী আদিত্যনাথ যখন চলতা ফিরতা হিন্দুত্বের প্রতীক, সেখানে মোদী রিস্ক নিতে চাইছেন না। তিনি চান তার ছায়া অমিত শাহের হাতেই ক্ষমতার ব্যাটন তুলে দিতে। এখানে একটা বড় প্রশ্ন আছে, মোদী কি আদৌ নিজের একক ক্ষমতা কারোর সঙ্গে ভাগ করবেন? অমিত শাহকে ডেপুটি পিএম করার অর্থ আরএসএস কে সরাসরি চ্যালেঞ্জ করা এবং যোগী আদিত্যনাথের মতন পোস্টার বয়দের উচ্চাকাঙ্ক্ষাকে ধাক্কা দেওয়া। কারণ দেশ জুড়ে একটা বড় অংশের স্লোগানই হলো মোদীর পর যোগী। একদা বাজপেয়ী জি আদবানিকে ডেপুটি পিএম করেছিলেন ঠিকই, কিন্তু মোদী শাহের সমীকরণ আলাদা। এই চরম ঝুঁকি কি আদৌ মোদী নেবেন, নাকি এই জল্পনা দলের ভেতরের গৃহযুদ্ধকে আরো উস্কে দেবে? শোনা যাচ্ছে রাম মন্দিরে ভক্তদের প্রণামী চুরি এবং পেছনে বিশাল আর্থিক কেলেঙ্কারি নিয়ে দেশ জুড়ে 115 কোটি হিন্দুর মধ্যে যে তোলপাড় শুরু হয়েছে, অমিত শাহকে ডেপুটি পিএম করে তা থেকে নজর ঘোরানো হবে। আরো শোনা যাচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন রাজনাথ সিং। সব মিলে দিল্লির অন্দরে এখন টান টান ক্লাইম্যাক্স, ফাইনাল পাঞ্চের তোড়জোড়। দিল্লির অঙ্কটা ছিল সোজা, যাদের জন্য দলের মুখ পুড়ছে তাদের ছেটে ফেলে এক ধাক্কায় স্বচ্ছ ভাবমূর্তি ফিরিয়ে আনা হবে। কিন্তু চাণক্য অমিত শাহের এই নিখুঁত চালের মাঝখানে হঠাৎ মস্ত বড় এক গন্ডগোল পাকিয়ে দিলেন বিদ্রোহীরা। সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিহ্ন করতে যে দলছুটদের ভাঙিয়ে এনেছিল বিজেপি, তারাই এখন উল্টে দাদাগিরি শুরু করেছেন। যেমন ধরুন, তৃণমূল থেকে ভাঙিয়ে আনা শিবিরের কথাই শোনা যাচ্ছে কেউ কেউ নাকি 2টি ক্যাবিনেট মন্ত্রকের আশায় পা বাড়িয়েছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই আশা বিষ বাও জলে দেখে খেলা ঘোরাতে শুরু করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। একই দৃশ্য মহারাষ্ট্রেও। উদ্ধব ঠাকরেকে ছেড়ে একনাথ শিন্ডের শিবিরে যাওয়া 6জন সাংসদ এখন উল্টে ক্ষমতার সর্বোচ্চ জুটিকে চোখ রাঙাচ্ছেন। ঘর গোছানোর আগেই দাবি দাওয়ার ফর্দ হাজির। এই রদবদলের হাওয়াতেই যেমন শোনা যাচ্ছে রবনীত সিং বিট্টুর নাম। লোকসভা ভোটে হেরেও মন্ত্রী হওয়া বিট্টুকে এবার ব্র্যান্ডিং এর স্বার্থে সাইডলাইনে পাঠানো হচ্ছে। কিন্তু পুরো খবরের সবচেয়ে বড় বিস্ফোরণটা লুকিয়ে রয়েছে অন্য একটি নামে, নীতিন গডকরি, যাকে প্রথম থেকেই ক্ষমতার সর্বোচ্চ জুটির জন্য এক প্রচ্ছন্ন চ্যালেঞ্জ হিসেবে দেখা গেছে। নাগপুরের আরএসএস সদর দপ্তরের সঙ্গে মজবুত সম্পর্কের কারণে এতদিন গডকরির গায়ে হাত দেওয়ার সাহস পাননি দিল্লির চাণক্যরা।
বিশেষ করে সাধু সন্ত সমাজে গড়করির গ্রহণযোগ্যতা আকাশ ছোঁয়া। তাই অনেক দিন থেকেই তাল ঠুকছিল সর্বোচ্চ জুটি। এবার সুযোগ এসে গেছে। সড়ক এবং পরিবহন মন্ত্রকের কাজ নিয়ে যেমন কিছু প্রশ্ন উঠছে, তেমনি তার বিরুদ্ধে পরিবারতন্ত্র এবং স্বার্থের সংঘাতের এক গুরুতর অভিযোগকে হাতিয়ার করা হচ্ছে। দিল্লির অলিন্দে এখন একটাই প্রশ্ন, পেট্রোলে ইথানল মেশানোর যে সরকারি নীতি, তার পিছনে কি গড়করির ছেলে ইথানল ব্যবসার কোনো যোগসূত্র রয়েছে? থাকলে কতটা? শুধু তাই নয়, দেশ জুড়ে যে হাজার হাজার কিলোমিটার হাইওয়ে আর এক্সপ্রেসওয়ে তৈরি হচ্ছে, সেখানে কি গড়করির নিজস্ব সিমেন্ট কোম্পানির ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে রয়েছে? থাকলে কতটা? আরএসএস এর সম্ভাব্য বিষ্ণনজরে পড়ার ঝুঁকি নিয়েও যদি গড়করিকে সাইডলাইন করার তোড়জোড় চলে, তবে বুঝতে হবে জল অনেক দূর গড়িয়েছে। একেই কি বলে ইটস দ্য বিগিনিং অফ দ্য এন্ড, এক অবসান পর্বের সূচনা। আসলে লোকসভায় 360-এর জাদুকরি সংখ্যা ছোঁয়ার জন্য যে ভাঙনের খেলা শুরু হয়েছিল, তা এখন বুমেরাং হয়ে গেছে। নতুন করে ভাঙিয়ে আনা সাংসদেরা খুব ভালো করেই জানেন 2029-এর লোকসভা নির্বাচনে দল তাদের টিকিট দেবে কি না তার কোনো গ্যারান্টি নেই। তাই যা পাওয়ার, যা লুটে নেওয়ার, তা এখনই আদায় করে নিতে হবে। ক্ষমতার এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে এখন কেউ কাউকে জমি ছাড়তে রাজি নয়। সরকার চাইছে নিজের শর্তে বিল পাশ করাতে, আর দলছুট বিদ্রোহীরা চাইছে নিজেদের আখের গুছিয়ে নিতে। প্রত্যেককে গচ্চা দেওয়ার এই খেলায় শেষ পর্যন্ত কার তাসের চাল জেতে আর কার রাজত্ব চলে, সংসদের বাদল অধিবেশনই দেবে তার চূড়ান্ত জবাব। সব শেষে তিনটে জরুরি প্রশ্ন। এক, নীতি আদর্শ বিসর্জন দিয়ে কোটি কোটি টাকার খেলা খেলে যদি দেশের সংসদকে এক প্রকার কেনা বেচার হাটে পরিণত করা হয়, তবে সাধারণ মানুষের ভোটের দাম রইল কোথায়? দুই, নিজের ঘর সামলাতে যে সরকারকে প্রতিদিন ব্ল্যাকমেল হতে হচ্ছে, তারা আদৌ কি পারবে দেশের স্বার্থে কোনো কড়া সিদ্ধান্ত নিতে? তিন, নাকি এই বাদল অধিবেশনেই আমরা দেখতে চলেছি ভারতীয় গণতন্ত্রের ইতিহাসের সবচেয়ে বড় দেউলিয়াপনা? সতর্ক থাকুন, সচেতন থাকুন, চোখ কান খোলা রাখুন। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।